চট্টরাজ ওখানকার লিডার ছিল, উনি বলেছিলেন আমার হাতের তালুতে চুল গজাবে যদি এখানে বক্রেশ্বরে তাপ বিদ্যুৎ কেন্দ্র। তিনি একটা সময় বিরোধী হয়েছিলেন, তিনি মন্ত্রিসভা থেকে কয়েক দিনের জন্য পদত্যাগ করেন। এপিজে আবুল কালাম এলেন, তিনি এসে দেখে বললেন এখানে রয়্যাল বেঙ্গল টাইগারের চেয়েও দ্রুত গতিতে এখানে ইলেকট্রনিক্স প্রকল্পের কাজ করছে। সল্টলেকে ইলেকট্রনিক্স করতে দিচ্ছিল না, এটা বর্ডারের সীমানার নিকটে। 2006 সালে বিজ্ঞানী সমাবেশে বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন যে আরেকবার যদি মার্কিন সাম্রাজ্যবাদের শক্তি তারা এখানে হস্তক্ষেপ করতে তাদেরকে উচিত শিক্ষা দিত। নমস্কার, রাই বাংলা থেকে আমি সুভাষিস রবীন্দ্র। রাই বাংলাতে আপনাদের স্বাগত। আপনি বুদ্ধদেব বাবুর সাথে প্রথম যে পরিচয় সেটা কীভাবে ঘটল, মানে কীভাবে আপনার প্রথম যে দেখা সেটাকে যদি একটু পরিচয়। আমি 1935 সালে থেকে আগরতলা হয়ে কলকাতায় আসি। তারপরে 1 আগস্ট সোমনাথ কলেজে ভর্তি হই। এই সোমনাথ কলেজে ভর্তি হওয়ার সময় ওই সময়ই রামদারা আন্দোলন, সেই আন্দোলনে সমন্বয়ে আন্দোলন ব্যাপ্তি লাভ করছে। একদিকে রামপাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন, তার সাথে আছে কেরোসিনের দাবিতে আন্দোলন, খাদ্যের দাবিতে আন্দোলন, সরকার শাসক দল তাদের মধ্যে বিভাজিত। এই সময় সোমনাথ কলেজের রাজনীতির বাইরে যখন বৃহত্তর আন্দোলনের মধ্যে একদিকে ছাত্র কমিশনের সাথে আমি যুক্ত হচ্ছি, এই যুক্ত হওয়ার সময় ছাত্র সমাবেশ অনেকগুলি সংগঠিত হতো। তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বৃদ্ধরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং অনেক বিশ্বাস তারা এই কলেজের তার আগেই প্রেসিডেন্সি কলেজে প্রেসিডেন্সি কলেজে পড়াকালীনই তিনি ছাত্র ইউনিভার্সিটিতে আসেন। এই ইউনিভার্সিটিতে আসার যে তখন আপনারা জানেন 65-66 এই প্রথম যুক্তফ্রন্ট সরকার প্রতিষ্ঠার আগে পর্যন্ত আন্দোলন, সেই ছাত্র যুব আন্দোলনের অন্যতম জায়গা করেছে চর্চায় যুক্ত করেছে। আমরা তখন সোমনাথ কলেজ থেকে কলেজের ছাত্র আন্দোলনের হিসাবে আমাদের একই নীতি একই আদর্শ এই করছে। তখন যখন ইউনিভার্সিটি জয়েন্ট সমাবেশ হচ্ছে, বিভিন্ন জায়গায় জাতিসভা হচ্ছে, এইগুলিতে পরবর্তীকালে ছাত্র হিসেবে যুক্তফ্রন্ট এই যুক্তফ্রন্ট করার পর এই যুক্তফ্রন্ট সরকারকে ভাঙার জন্য এই ষড়যন্ত্র করেছিল অগ্রগতি। সেই ষড়যন্ত্রকে ব্যর্থ করার জন্য আমাদের ছাত্র যুবরা এই বামপন্থী অংশ যারা যুক্তফ্রন্টকে রক্ষা করার জন্য, একদল মুসলিমকে ভাঙার জন্য, একদল মুসলিমকে রক্ষা করার জন্য এই আন্দোলনে সামিল হয়। সেখানে আমাদের অংশগ্রহণ সেখানে শুরু হয়েছে। আর আমাদের এই যুব আন্দোলনের মধ্যেও যখন একটা আদর্শগত বিকল্প এই রাজ্যের স্বাধীনতার পর যুব সংঘ বলে একটা সংগঠন ছিল, যারা যুব 1936 সালে সারা ভারত নিখিল ভারত ছাত্র ফেডারেশন তৈরি হয়। এই অনেক 36 সালের সেই ছাত্র ফেডারেশন যেটা আমাদের রাজ্যের বঙ্গীয় প্রাদেশিক ছাত্র ইন্ডিয়ায় আইএসএফ আর রাজ্য হচ্ছে বঙ্গীয় প্রাদেশিক। এই ছাত্র ফেডারেশনের মধ্যেও বিরোধ তৈরি হয়। একটা শাসক দলের সাথে শাসক শ্রেণীর সাথে আপোষ করা আর হচ্ছে লড়াই করা। এই আর পরিণতিতে এই 67 সালে আগেই ছাত্র ফেডারেশনের মধ্যে বিভাজন
বুদ্ধদের পর্যায়ে তারা ছাত্র করে অনেক বিশ্বাস বুদ্ধদের পক্ষে যে আপনাদের ওই আন্দোলনের স্রোতের মধ্যে আন্দোলনের ময়দানই হচ্ছে বুদ্ধদের পর্যায়ে এর সাথে আমাদের আপনি দীর্ঘদিন তার সাথে কাজ করেছেন, তার ব্যাকগ্রাউন্ডেও কাজ করেছেন, সংগঠনটা দেখেছেন। বুদ্ধদের সাথে তো এরকম ছোট ছোট জিনিস কিছু ছিল যে খুব এটা পছন্দ করতেন, এটাকে রিফিউজ করতেন। এবং আমি যেটা আপনি বলছেন প্রথমত যে কথাটা আমি বলতে গিয়ে মাঝখান প্রায় বলছিলাম যে 67 সালে এই যে যুব সংঘ থেকে বেরিয়েছে প্রথম কলকাতায় 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন, তখন একদিকে যুক্তবন থানার যে ষড়যন্ত্র সেটাকে ব্যর্থ করার জন্য সমাবেশ, আবার অন্যদিকে যুবদের একটা নির্দিষ্ট লক্ষ্যের শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, এই গণতান্ত্রিক আন্দোলনের পাশের যুব সমাজ, সেই জায়গায় সংগঠিত করার জন্য 67 সালে 2রা অক্টোবর কলকাতার উত্তর কলকাতার বিনানি হলে যুব ফেডারেশন কলকাতায় বিনানি হল বুদ্ধদের পক্ষে উত্তর কলকাতা থাকবে সবাই জানবে রবীন্দ্র সরকার ছাত্র তারপর ফলে ওই বুদ্ধদের পর্যায়ে সেই লগ্নে আমি যুব কর্মী হিসাবে ছাত্রদের জীবিকারীরা একটু তার মুখ্য ভূমিকা পালন করে। এরা পরবর্তীকালে 68 সালে 9 জুন প্রয়াগরাজ হলে গণতান্ত্রিক যুব ফেডারেশন রাজ্য কমিটি রাজ্য সম্মেলনের মধ্যে দিয়ে গঠিত হয়, যার প্রথম প্রেসিডেন্ট দীনেশ মজুমদার প্রয়াত বুদ্ধদের পর্যায়ে। এই যে যুব ফেডারেশন এটা বলতে পারেন ওখানে হচ্ছে আরেকটা মত, প্রথম যুক্তবন সরকার ভেঙে গেল 67 সালে, সেই সরকারের পতন, রাষ্ট্রপতি শাসন, সেই রাষ্ট্রপতি শাসন থাকাকালীন এই যুব ফেডারেশনের জন্য রাজ্য শাসন থাকাকালীন যুব ফেডারেশনের জন্য মাঝখানে একটা কয়েকদিনের জন্য সরকার গঠিত হয়েছিল, সেই সরকার থেকেনি, কারণ বিজয় ব্যানার্জির ঐতিহাসিক রূপ। এটা কত সালে? 67 সালে যেমন সরকার প্রথম মুখ্যমন্ত্রী অজয় মুখার্জির পতনের পর প্রফুল্ল ঘোষ কিছুদিনের জন্য হয়েছিলেন, কিন্তু সেই সময়টাকে পিডিএফ কোয়ালিশন করা হয়েছিল, আরেকটা যুক্তফ্রন্ট আর একটা পিডিএফ কোয়ালিশন। এই পিডিএফ কোয়ালিশন সরকারের পতন ঘটে যায়, কারণ বিধানসভায় যখন ফর্ম করতে হয় তখন বিজয় ব্যানার্জি তিনি ছিলেন স্পিকার, অধ্যক্ষ, তার রুলিংয়ে এই সরকারের পতন হয়। ফলে 68 সালে আবার এই 68 সালে পতনের পর তখন রাষ্ট্রপতি শাসন, এই রাষ্ট্রপতি শাসন চলাকালীন যখন আক্রমণ হচ্ছে তাদের মন্ত্রীদের উপর, যারা মন্ত্রী ছিল 68 সালে তাদের মন্ত্রীদের উপরও আক্রমণ করছে, তা সত্ত্বেও ওই সময়টা একটা জড়ো পরিস্থিতিতে বুদ্ধদের পর্যায়ে দীনেশ মজুমদার তারা যুব ফেডারেশন তৈরি করে, আর যুব ফেডারেশনের নেতা বুদ্ধদের পর্যায়ে দীনেশ মজুমদার, সেই বুদ্ধদের পর্যায়ে তাহলে বুদ্ধদের পর্যায়ে তার জন্ম 44 সালের 1 মার্চ, আর 24 বছর বয়সে তিনি হচ্ছেন যুব ফেডারেশনের এই পয়েন্টটা মাথায় রাখতে হবে। ওই তরুণ বুদ্ধদের পর্যায়ে তার পারিবারিক একটা ঐতিহ্য আছে, সুকান্ত ভট্টাচার্য, এই সুকান্ত ভট্টাচার্য, রাখাল ভট্টাচার্য, এই ঐতিহ্য বহন করে তিনি তার যে প্রতিভা, তার যে মেধা, এর মধ্যে দিয়ে তার বৌদ্ধিক যে জ্ঞান, তার যে সংস্কৃতি মনস্কতা, তার যে ক্রীড়া জগৎ নিয়ে তার যে ভাবনা চিন্তা এবং তার অংশগ্রহণ, এই সব কিছুর মধ্যে যে যুবদের মধ্যে তিনি যুবদের সংগঠিত করার জন্য নির্দিষ্ট লক্ষ্যে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্র লক্ষ্যকে সামনে রেখে তিনি এই পরিষ্কার সামনে এসে লড়াইয়ের সম্মুখীন হয়। এই সময় বুদ্ধদের পর্যায়ে তুলে আপনি আমি বললেন যে কী কথা স্মরণ আপনার মনে বসেছিল, এই যে লড়াইয়ের মধ্য দিয়ে একটা সংগঠন প্রতিষ্ঠা করা, 24 বছরের একজন যুবক এত বড় দায়িত্ব নিলেন রাজ্যে, এটা হচ্ছে আমার কাছে বুদ্ধদের পর্যায়ে সম্পর্কে সবচেয়ে বড় যদি কোনো স্মরণীয় দিক তাকে প্রাথমিকভাবে সেই দিন 68 সালের 9 এই বুদ্ধদের বর্ষের ইয়ং বুদ্ধদের বর্ষে সেই 24 বছরের তখন কি অ্যাংরি ইয়ংম্যান ছিলেন না? হ্যাঁ, তাদের পর্যায়ে ধরুন আমি আগেই বলেছি বৌদ্ধি কিন্তু বুদ্ধিরও
দৃঢ় মনোভাব, যা বলতেন প্রথম থেকে হ্যাঁ যা বলতেন একেবারে তার মানে রক্তে মাংসের সাথে মিশিয়ে করতেন দৃঢ়তার সঙ্গে। এটা তিনি সেটাই বিশ্বাস একবারে যিনি রক্তে মাংসের সাথে মিশে দিলা গ্রহণ করেছিলেন, তিনি বলতেন আমি তার জন্য তার দৃঢ়তা আপসীন মনোভাব তখনই। এরপরে তো বুদ্ধদেব বাবু এলেন, সরকার তৈরি হলো ৭৭ সালে। তারপরে এই যে সরকারে আসা এবং একটা কথা বারবার বলা হয়, কিছুদিন পরেই আমাদের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, সেটা নাকি একটা কারণে বেরিয়েছিল যে চোরেদের সরকার তিনি বেরিয়ে গেছিল, এটা কি সত্যি কথা? প্রথম ওটা এটা একটা কথা দিয়ে ব্যবহার করি তিনি করেছিলেন এটা না, আমি কথা সরকারটা চলে দেব সরকার কারা কিছু না চোর না প্রশ্নটা গুজবটাকে যদি সঙ্গে নিয়ে আসে সেটা তো হয় না। প্রশ্নটা হচ্ছে যে বুদ্ধদেব ভট্টাচার্য ৬৮ সাল থেকে যুব ফেডারেশনে কাজ করতে করতে যুব জীবনের সমস্যা সমাধানের জন্য তখনকার শাসক দল, শাসক শ্রেণী এবং এই যে দক্ষিণপন্থা অতি বামপন্থা এর দুইয়ের বিরুদ্ধে সঠিক জায়গায় যুব আন্দোলনকে নেতৃত্ব দেওয়া, সেই কাজটা হয়েছে। আপনারা জানেন যে ৬৭ সালে যখন যুব ফেডারেশন তৈরি হয় তারপরেই হচ্ছে নকশাল আন্দোলন। জুন মাস করলাম, মে মাসেই হচ্ছে ১৩ই মে খুন হয়েছিল কৃষ্ণনাথ, উত্তর কলকাতা ছাত্রগোষ্ঠীদের ছাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়। কারণ তখন নকশাল আন্দোলন শুরু হয়, তারা বলে যতই করিবে ততই মূল করবে, তাই জন্য পরীক্ষা মণ্ডলের কর্মসূচি। এই পরীক্ষা মণ্ডলের কর্মসূচির মধ্যে পরীক্ষা পাহারা দেওয়ার দায়িত্ব নিতে হলাম, যাতে পরীক্ষা ঠিক মতো হয়। ৬৭ সালে হ্যাঁ ৬৭ পর এই যে সময় যখন মনে রাখবেন তখন শিক্ষামন্ত্রী ছিলেন জ্যোতিভূষণ ভট্টাচার্য, তথ্যমন্ত্রী ছিলেন সোমনাথ লাহিড়ী। তারা ওই ঘটনার পর বিদ্যাসাগর মূর্তির সামনে কলেজ স্কোয়ারে সমাবেশ করেছে। হরেকৃষ্ণ কুমার ছিলেন কবি, সংস্কার মন্ত্রী। এই যে সময়টা, এই সময়টায় বুদ্ধদেব ভট্টাচার্য তখন তারা আরো অভিজ্ঞতা অর্জন করে। আপনি কতদিন, আমি ৬৮ সাল থেকে ৭৭ সাল ৯ বছর, এই ৯টা বছর বুদ্ধদেব ভট্টাচার্য অনেক পরীক্ষা দিচ্ছে। পরে ৬৯ থেকে আবার যুক্তবন্ধ ১৩ মাস টিকলো, সেই সরকারের পতন ঘটলো ৭০ সালে ১৬ই মার্চের পর। সেই সরকারকে ঘিরে তাই সাইবাড়ি এখন যে কুৎসা করে এত আক্রমণ, তারপরে কুৎসা জেলে পুরা, এই সময় এইগুলিকে অতিক্রম করেছে। তারপরে ৭১ সালে যখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী হয়ে যাবে তার ঠিক আগে হেমন্ত বসুকে খুন করে, ফেব্রুয়ারি মাসে খুন করে তারপর নির্বাচন হলো। তা সত্ত্বেও সিপিআইএম ১১৩টা আসন পেল, কংগ্রেস ১০৫টা আসন পেল, কিন্তু সিপিআইএম কে সরকার গঠন করতে ছিল না তখনকার রাজ্যে। এবং তারপর পরে সরকার ভেঙে গেল, এদের সরকার যুক্তবন্ধ আনল। তারপরে এই সরকার গঠিত হলো আবার অজয় মুখার্জির নেতৃত্বে, কিন্তু সেই সরকারও বেশি দিন টিকলো না। পরে আবার রাষ্ট্রপতি শাসন হলো, রাষ্ট্রপতি শাসনই হচ্ছে ৭২-এর নির্বাচন। এই নির্বাচন আমরা বলি যে রিগিং হয়েছিল, এই যে মানুষের ভোটের অধিকার লুট করা হয়েছিল। আর আমরা বামপন্থীরা, এই যে দেখুন বুদ্ধদেব ভট্টাচার্য সেক্রেটারি আর প্রেসিডেন্ট হচ্ছেন দীনেশ মজুমদার। দীনেশ মজুমদার ৭২ সালে জিতেছিলেন যাদবপুর কেন্দ্র, জেতার পরও ৭২ সালে ১৪ জন সিপিআইএম এর এই প্রহসনের নির্বাচনে প্রতিবাদ করে তারা কেউ শপথ নেননি। এই পরিস্থিতি তারপরে ৭২, ৭৩, ৭৪ এই সময়টা বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যে ঘুরে বেরিয়েছে। এই আদাবেশি সন্ত্রাস, এই যখন মানুষের আক্রমণ হচ্ছে, বাড়ি ছাড়া করছে, ঘর ছাড়া করছে, তখন তিনি যুবদের সংগঠিত করার জন্য গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে নেতৃত্ব দিয়েছেন। এরপরে জরুরি অবস্থা জারি হল, তাকে গোপনে কাজ করতে হচ্ছে, আত্মগোপন করে কাজ করতে হচ্ছে। আত্মগোপন করে কাজ করতে করতে তিনি তখন এই জরুরি অবস্থা প্রত্যাহারের পর দিল্লিতে যখন মুরারজির নেতৃত্বে সরকার হলো, অর্থনীতি সরকার প্রথম, জরুরি অবস্থা প্রত্যাহার পর যখন নির্বাচন হলো সেখানে ইন্দিরা গান্ধী সরকারের পতন ঘটলো, সেখানে মুরারজি সরকার গঠিত হলো। এরপর আমাদের রাজ্যে ১৪ তারিখ ১১ এবং ১৪ই জুন নির্বাচনের পর ২১শে জুন সরকার গঠিত হলো। সেই সরকারে বুদ্ধদেব ভট্টাচার্য কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে তৈরি হয়ে তিনি মন্ত্রী হলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী। তাহলে ৭৭ সালে ওনার বয়স হচ্ছে ৩৩ বছর।
33 বছর বয়সে উনি মন্ত্রী মন্ত্রী হলেন। এবং তার মাঝখানে আরেকটা ঘটনা ঘটেছে, এই সময় তিনি 66 সালে সিপিআইএম এর সদস্য। উনি তারপর 67 বললাম আমি, 68 সালে যুব ফেডারেশন প্রতিষ্ঠা, আর 72 সালে মেদিনীপুরে যে সংগ্রাম হয়েছে সেই সংগ্রাম থেকে তিনি রাজ্য কমিটির সদস্য হয়েছেন সিপিআইএম। এটা খেয়াল রাখবেন, 72 সালে ঠিক 28 বছর বয়সে, 44 সালে ওনার জন্ম, 28 বছর বয়সে সিপিআইএম এর রাজ্য কমিটির তরুণতম রাজ্য কমিটির সদস্য, 28 বছর বয়সে তিনি রাজ্য সদস্য হয়েছেন। এবং পরবর্তীকালে এই 77 থেকে 82 তিনি ছিলেন মন্ত্রী তথ্য সংস্কৃতি। এই তথ্য সংস্কৃতি মন্ত্রী, যে কথাটা আমি আপনাদের উচ্চারণ করছি আজকে ভারত পশ্চিমবাংলায় ইতিহাসে, তো তথ্য সংস্কৃতি সংস্কৃতি মনস্ক। তিনি কবিতা লেখেন, তিনি গল্প লেখেন, তিনি নাটক লেখেন। তার 5টা নাটক প্রকাশিত হয়েছে, সবার প্রকাশিত হয়নি। তার অনেক কবিতা আছে, তার অনেক বই আছে, অনেক প্রবন্ধ আছে, অনেক লেখনী আছে। হ্যাঁ, বলে সেই বুদ্ধদেব ভট্টাচার্য সংস্কৃতি মন্ত্রী হয়ে পশ্চিমবাংলার সংস্কৃতি জগৎকে যখন একটা রেলবানা চলছিল, তখন সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মন্ত্রী ছিলেন বা কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে ভারপ্রাপ্ত সুবেদার ছিলেন, তখন যে সংস্কৃতির জগতে একটা অবনমন হয়েছিল, সংস্কৃতি এটাকে উন্নত সংস্কৃতিতে পরিণত করা, সুস্থ সংস্কৃতিতে পরিণত করা, সেই কাজটা বুদ্ধদেব ভট্টাচার্য করেছেন। শুধু করেছেন নয়, এটা আজকে একটা প্রশ্ন যে বুদ্ধদেব ভট্টাচার্য সংস্কৃতি মন কথাটা বললেই হবে না। বুদ্ধদেব ভট্টাচার্য এ রাজ্যে পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি প্রতিষ্ঠা করেছেন 78 সালে। বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি নন্দন তিনি উদ্বোধন করতে পারেননি, তখন তিনি 83 সালে হেরে গেছিলেন। 85 সালে তখন তথ্যমন্ত্রী ছিলেন প্রভাস অধিকার, তারপর থেকে নির্বাচিত প্রভাস অধিকার, তিনি উদ্বোধন করেছেন। তার এই নন্দনের সমর্থ পরিকল্পনা, নন্দন দেখবেন জ্যোতি বসু উদ্বোধন করেননি, নন্দন উদ্বোধন করেছেন সত্যজিৎ রায়। এখন সবই মুখ্যমন্ত্রীর কৃপায়, তার অনুপ্রেরণায়। তখন এইসব ছিল না, সংস্কৃতির জগতে যারা বিশিষ্ট ব্যক্তি তাদের। তারপরে তিনি প্রতিষ্ঠা করলেন পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমি, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, রূপায়ণ কালার লাইব্রেরি, পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি, রাজ্য চারুকলা পরিষদ, গণমাধ্যম কেন্দ্র, গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালা, পশ্চিমবঙ্গ হিন্দি একাডেমি, লোকসংস্কৃত আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, রূপকলা কেন্দ্র, সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ অ্যান্ড ট্রেনিং, ভাস্কর ভবন, পশ্চিমবঙ্গ সাঁওতাল একাডেমি, পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমি, পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমি, চলচ্চিত্র শতবার্ষিকী ভবন, মিনারবা নাট্য সংস্কৃতি চর্চা কেন্দ্র, কলকাতার কলা কেন্দ্র, উত্তরবঙ্গ লোক সংস্কৃতি আদিবাসী সংস্কৃতি কেন্দ্র, মুক্তধারা বঙ্গ সংস্কৃতি ভবন দিল্লি। আর এই সমস্ত, তার সাথে আপনি জানেন যে যা রবীন্দ্র ভবন দেখছেন বিভিন্ন আমাদের এই যে কলকাতায় এই অবনীন্দ্র সভাঘর, সবার কে তৈরি করেছে? আপনি মধুসূদন মঞ্চ কে তৈরি করেছে? মহিন্দ্র মঞ্চ কে তৈরি করেছে? গিরিশ মঞ্চ কে তৈরি করেছে? সংস্কৃতির জগতের যে একটা জোয়ার, এই যে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তাদের যে চর্চা, এই যে কালকে যে মিছিল হলো আর্যিকরকে ঘিরে, আর্যিকরের ঘটনাকে ঘিরে, এই যে এত শিল্পী সংস্কৃতি কর্মী তারা রাস্তায় নেমেছেন নারীর অধিকারের জন্য, সুবিচারের জন্য, জাস্টিসের জন্য, এইগুলির ক্ষেত্রটা ছোট ছোট করে করে এটা তৈরি করেছেন, বপন করেছেন বুদ্ধদেব। সেই বুদ্ধদেব ভট্টাচার্যকে তখন তিনি একটা সময় বিরোধী হয়েছিলেন, তিনি মন্ত্রিসভা থেকে ক্লাইকিনের জন্য পদত্যাগ করেন। সেই সময়টায় এই কথাটা ব্যবহৃত হয়েছে, তিনি এই কথা বলেননি। এটা আপনার কাছে বলছেন বুদ্ধদেব ভট্টাচার্য যেটা বলেছিলেন বিনয় চৌধুরীর নাম। এসব করে কথাগুলি বলতে হবে, একই সময় এক একজন ব্যবহার করলে হবে না। বুদ্ধদেব ভট্টাচার্য এই কথা বলেন। বুদ্ধদেব ভট্টাচার্য যখন চলে এলেন তখন তার নামও একটা নথি ছিল, তিনি এই বলেন না, তিনি একটা মন্ত্রী হিসাবে থাকাকালীন তার একটা তত্ত্বের বিরোধ হয়েছে। আমি আগেই বলেছি তিনি একটু জেদি ছিলেন, তার যখন এটার সাথে অ্যাডজাস্ট করতে পারেননি তখন তিনি বেরিয়েছিলেন। পরবর্তীকালে আবার আলোচনার মধ্য দিয়ে সামগ্রিকভাবে পার্টি বামফ্রন্ট আলোচনা করে তিনি আবার ফিরে এলেন এবং তিনি পরে এসে 96 সালে তিনি চলে গেলেন, 96 সালে তিনি আবার এলেন। তখন তিনি
মাঝখানে ছিলেন শুধু তথ্য সংস্কৃতি, তারপরে হলেন পৌর নগর উন্নয়ন, তারপরে হলেন স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে হলেন উপমুখ্যমন্ত্রী, তারপরে হলেন 2000 সালের 6ই নভেম্বর মুখ্যমন্ত্রী, যা ভারতবর্ষে একটা বিরল ঘটনা, নজিরবিহীন ঘটনা যে মুখ্যমন্ত্রীর মেয়াদ থাকা সত্ত্বেও জ্যোতি বসু একজন তরুণতর প্রতিনিধির কাছে তার দায়িত্ব দিয়ে 2000 সালের 6ই নভেম্বর চলে যায়। 2006 নভেম্বরে একবার মুখ্যমন্ত্রী হলেন, শপথ দিলেন, আবার 2001-এ নির্বাচনে জিতে আবার 18ই মে শপথ নিলেন, তারপরে 2006-এ আবার মিলে আবার 18ই মে 2006 এই অনেক পত্রিকা প্রচার মাধ্যম লেখেন দুইবার মুখ্যমন্ত্রী হয়েছেন, 3বার মুখ্যমন্ত্রী ওদেরও বিকৃতি আছে। যেমন ওই যেটা আপনি বললেন যে চোরেদের সরকার বলাটা বিকৃতি, এরকম বিকৃতি থাকে, কিন্তু মানুষ সত্যটা সত্য রবীন্দ্রনাথের কথা, উনি রবীন্দ্রনাথকে সবসময় চর্চা করতেন এবং কি বলবো তিনি আত্মস্থ করেছিলেন, সেটাকে মানে হৃদয়ঙ্গম করে সেটাকে প্রয়োগ করার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথের কথাগুলিকে। আমি বলবো শেষে যে রবীন্দ্রনাথের উপর যে কবিতাটা লিখেছিলেন লাইনটা বুঝতে যে একজন রবীন্দ্রনাথ নিয়ে একটা কবিতা লিখছি, সেই কবিতাটা ভুতুলে পড়তে লিখেছিলেন, আগে পড়েছেন। বাইরে প্রবল বৃষ্টি, তার মধ্যে আমি দেখতে পাচ্ছি রবীন্দ্রনাথ উত্তেজিত হয়ে পড়ছেন। স্বাভাবিক ব্যাপার, বিদ্রোহীদের সম্পর্কে কথা বলতে গেলে প্রচুর তার ভিতরে জমে থাকা সতীর্থ বছর থেকে একেবারে শুরু থেকে তাকে দেখে বড় হওয়া। আর একটা বিতর্কিত কথা, যদিও বিতর্কিত কিন্তু হয়তো কেউ কেউ এটাকে সাপোর্টও করেছেন, ভূতপ্রভু উন্নতি। কিন্তু মানুষের প্রত্যেকটি ব্যক্তির স্বকীয়তা, কেউ খোলাম খোলা এখনো, কেউ তার বলে আমরা ইন্ট্রোভার্ট অন্তর্মুখী, সবটা বই। বুদ্ধদেব বাবু উন্নাসিক বলে আমি মনে করি। বুদ্ধদেব বাবু এক স্বকীয়তা ছিল, তার একটা নির্দিষ্ট ধারা ছিল, নিজস্ব সংস্কৃতি ছিল, নিজস্ব উপর ছিল, তার যে ব্যক্ত করতেন সেখানটা নিজস্ব ভঙ্গিমা। এখন কেউ কেউ তাদের নিজস্ব যাদের সাথে পারিপার্শ্বিক অবস্থার সাথে চলতে চলতে যেটা অভ্যস্ত হয়েছে সেটার ব্যতিক্রম দেখলেই তার সম্পর্কে একটা নেতিবাচক কথা তুলে দিয়েছে। কিন্তু আমি উন্নাসিক মনে করি, কিন্তু তার এটা ছিল যে তিনি সব বিষয়ে সব কিছু না করাতেন, সব কথা জবাব তিনি যেটা জানেন মানুষকে। হ্যাঁ, আবার মানে কিছু কিছু বিষয় ছিল তিনি সহমত না হলে সেই লোকটার সাথে কথা বলতে তিনি নিজে থেকে এগিয়ে গিয়ে তার এটা অভ্যাস ছিল না, এটাকে উন্নাসিকতা বলতে। আচ্ছা, এরকমও শুনেছি আমার সাথে যিনি দেখা করতে চাইছেন বা আমি যার সাথে কথা বলছি সে আমার কথা বুঝতে পারছেন না, বা লেভেল আমরা যাকে বলি ওয়েব লেভেল মিলছে না, তখন হয়তো উনি একটু এড়িয়ে চলার চেষ্টা করছেন। না, এরকম তো হয়নি। যেটা প্রেসিডেন্সি কলেজে গিয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওই মেয়েটার সম্পর্কে বলে বেরিয়ে এসেছিলেন, একটা ইউনিভার্সিটির ছাত্রী, ওই যখন উক্তি করছিল, আমি সে লেভেল বলছি, ধরুন উনি বুঝতেই পারবেন না, আমি এরকম বললাম, উনি বুঝতে পারছেন না, বুঝবার চেষ্টা করেছেন, নিজে বুঝাবার চেষ্টা করেছেন। সুতরাং এর থেকে কেউ যিনি বুঝাতে সক্ষম হয়েছেন তিনি সুখী হয়েছেন, তিনি তার কথাটাকে উনি গ্রহণ করেননি, তিনি অখুশি হয়েছেন, কিন্তু থাকতেই পারি। তিনি সবসময় বলতেন আপনি অদম হলে আমি উত্তম হব না, এটা বুদ্ধদেব কাছে স্বপ্ন। মানুষের প্রত্যেকেরই কথা হচ্ছে, প্রত্যেকের মানুষের মধ্যেই দেখবেন দোষ দুটা থাকে, পজিটিভ নেগেটিভ দুটোই থাকে, ইতিবাচক নেতিবাচক দুটোই থাকে। এবার আপনি প্রত্যেক এই নিয়ে মানুষ, সুতরাং সেইখান থেকে আপনি আহরণ করতে হবে। আপনাকে আমরা সময় করি ইতিটাকে গ্রহণ করতে হবে, নেতিটাকে বর্জন করতে হবে। এবার নেতি থেকেও ইতিতে পৌঁছবার, নেতিবাচক থেকেও ইতিবাচক পৌঁছবার কতগুলি পন্থা পদ্ধতি আছে। সেই পদ্ধতি করে ইতিহাস বিজ্ঞান এইসব চর্চা করতে করতে এখানেই বুদ্ধদেব ভট্টাচার্য বুঝি, এখানেই এত কবিতা লিখতে পারেন, এত পৃথিবীর বিভিন্ন প্রান্তের উপনিবাসী লেখক প্রাবন্ধিক তাদের সাথে যে তার এত মেলবন্ধন ঘটা, তাকে জানবার যে এত আগ্রহ, এটা এখান থেকেই আছে। এই যে
সেই চিন্তার সাথে যখন এই বলেন ওয়েভলেন্থের সাথে অনেকে মিলাতে পারেন না, তখন তাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। তিনিও বলতেন আপনি অখুশি হয়েছেন আমার কথায়, আমি বুঝতে পেরেছি, এটা আপনার ব্যাপার, কিন্তু আমি এই নিয়ে বলতেন কেন অখুশি হলেন, চাপিয়ে নেই। ইম্পোজিশনে উনি কোনদিন বিশ্বাস করতেন, ইম্পোজিশনে যে বিশ্বাস করতেন না এটা তো বুঝতে পারছেন। সিঙ্গুরের ঘটনায় ইম্পোজিশনে যদি বিশ্বাস করতেন তাহলে সিঙ্গুর অন্য প্রক্রিয়া না। আপনি ঢুকে পড়লেন সিঙ্গুরে, আমার সিঙ্গুর অবশ্যই তো আসবে, যেখানে 2002 ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা এবং 2006 অনেক বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2002 না 2001 2006 দিকে যে তিনি শিল্পায়নের ডাক দিলেন, সে কৃষিকে ভিত্তি করে যে মেন ডাকটা দিলেন, এবং তাতে তিনি বিপুল পরিমাণে একটা আমরা ধরে নিই যে যুব সমাজ বা মানুষ তাকে সমর্থন দিলেন। যেখানে 235টা আসন, 235টা আসন এবং তারপর উনি সিঙ্গুরের দিকে বা আমাদের নন্দীগ্রামের দিকে আসেন। এই যে তারপর এত সমর্থন পাওয়ার পর এই আমাদের সিঙ্গুর বা নন্দীগ্রাম যাই বলি না কেন সেদিকে বিশেষ করে সিঙ্গুর নিয়ে বেশি আলোচনা হয়, যেহেতু সিঙ্গুরের কারখানা এত বড় মানে উঠে গিয়েছিল, চালু হতে যাচ্ছে প্রায় বলতে গেলে, সেই জায়গায় কি ব্যর্থতা কেন? এখানে কি বুদ্ধদেব বাবুর ব্যর্থতা আর সাংগঠনিক ব্যর্থতা, কোন জায়গা থেকে এত বড়? এটা ব্যর্থতা না বলে বুঝবেন যে একটা উনি স্বপ্ন দেখেছিলেন যুবদের, বেকারদের মনে তাদের মুখের রাস সেটা যাতে নিশ্চিত হয়, তার জন্য তার সাথে কর্মক্ষমতাটা যাতে কাজে লাগে, তার জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়, এই স্বপ্ন উনি দেখে সেটাকে বাস্তবায়িত করার জন্য তিনি মানুষের সমর্থন চেয়েছিলেন। সেই সমর্থনটা ভোটে পেয়েছিলেন। এই যে 2006 আপনি বললেন তো 2006 পেয়েছিলেন 50.18% নির্বাচক মন্ডলী, তারা সমর্থন জানিয়েছিলেন, 235টা আসনে জিতিয়েছিলেন। কিন্তু এটাই আবার উল্টো দিকটা দেখুন, যারা 50.18 বিরুদ্ধে 49.82%, তারা তো ভোট দেননি পক্ষে। তাদেরকে সংগঠিত করার জন্য একটা রামধনু যুগ, সেটা দেশি বিদেশি সমস্ত আইনি স্বাস্থ্যবাদীরা একটা হয়ে কিছু লোককে বুঝিয়ে কিছু লোককে বিদেশি তো আছি, এটা যদি না বুঝেন আপনি তাহলে আমি কেন বলছি আপনাকে, আপনাকে বুঝবার চেষ্টা করবেন। 2000 সালের 27শে জুলাই নানুরের সুদপুরে একটা ঘটনা ঘটেছে, সুদপুর কাণ্ড। ততক্ষণি যখন 77 সালে বামফ্রন্ট এলো, তার সবচেয়ে বড় সাফল্য জমি সংস্কার, কৃষকারদের জমি, তারপরে ফসল, তারপরে উৎপাদনশীলতা বেড়ে গেল। 1959 সালে আমাদের দেশে রাজ্যের জমির পরিমাণ 88,75,200 হেক্টর। তখন উৎপাদন হতো, যখন খাদ্য আন্দোলন হচ্ছিল, 39 লক্ষ হেক্টর। সেটা যুক্তফ্রন্ট আসার পর সেটাকে 63 লক্ষ মেট্রিক টন উন্নীত হতো। পরে দ্বিতীয় যুক্তফ্রন্টে এসে সেটা হলো 75 লক্ষ মেট্রিক টন। তারপরে এই 75 লক্ষ মেট্রিক টন থেমে গেল, সিদ্ধান্ত সংগ্রহ বাকি আর কোনো ক্ষেত্র প্রস্তুত হলো না। আর সেইটাকে 77 সালে জ্যোতিবাসুর নেতৃত্বে বামফ্রন্ট গঠিত হয়, যেখানে বুদ্ধদেব ভট্টাচার্য তথ্য সংস্কৃতি মন্ত্রী। এখানে বুদ্ধদেব ভট্টাচার্য একটা প্রথম ছোট্ট একটা ফিল্ম তৈরি করেছে, পাকা ফসলের পর্চা। দেখতে দেখে নেবেন, এটা এখনো তথ্য সংস্কৃতি দপ্তরে আছে, পাকা ফসলের পর্চা। এটা একটা সংলাপ ছিল, এই সংলাপটা ছিল বল বাবু একবার বল, একবার বীজ বল, 1-2 থেকে 20। 20 কেন বলা? যে আগে যে জমিদাররা, মহাজনরা এতটাই তাদের পক্ষে সরকার ছিল বলে, পুলিশ, আইন, আদালত, বিচার সব তাদের পক্ষে ছিল বলে তারা এই 20টার উচ্চারণ করছে না। সে উৎপাদন করছে, সে তখন নিরক্ষর, কিন্তু সে জানে যে 20টা ধামা হলে সে 10 মণ চাল হবে, তার দামটা পাবে, সে 10 মণ ধানের দাম পাবে। যেমন মাপছে সে খালি 1, 2, 3, 4, 7, 8, 9
আবার করছে 3, 4, 5, 7, 8, 11, আবার বলছে 9, 10, 11, 12, 13 আর 20 বলছে। আরে তখন সে বলছে বল বাবু 20 একবার, ওটা দিয়ে প্রমাণ করেছিল। এইটার বদল ঘটিয়েছিল বাবু। এই 20 একবার বলাটা আর দরকার হয়নি। কৃষকের হাতে জমি, তার ঘরে ফসল, তার ক্রয় ক্ষমতা বৃদ্ধি, তার খাদ্য নিশ্চয়তা, খাদ্যবস্ত্র ভারতনের জন্য লড়ে, তার খাদ্যের নিয়ন্ত্রণ। তার জন্য আপনি দেখুন 77 সালের পর কোনো আন্দোলন পশ্চিমবাংলা হয়নি খাদ্যের দাবিতে, মাইলোর দাবিতে আন্দোলন করতে হয়নি। এই যে এটা হচ্ছে বেসিক, এই প্রশ্নটা এটা হচ্ছে মুখ। এখানে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য তার ছাত্র জীবনে, তার যুব আন্দোলনের সময় বারবার করতে মৌলিক প্রশ্নটা করতে হবে। আশু সমস্যা, দীর্ঘমেয়াদী সমস্যা, আশু সমাধান, দীর্ঘমেয়াদী সমাধান, এগুলি তার নীতিগতভাবে যেমন মানুষকে নিয়ে তিনি চর্চা করে, বই পুস্তক পড়ে, জীবনের অভিজ্ঞতা থেকে, অন্য দেশের শিক্ষা নিয়ে, সোভিয়েত প্রথম প্রতিষ্ঠিত হলো সমাজতন্ত্র, তার থেকে শিক্ষা নেওয়া, ভিয়েতনাম থেকে শিক্ষা নেওয়া, কিউবা কোরিয়া থেকে শিক্ষা নেওয়া, চীন থেকে শিক্ষা নেওয়া, এই প্রত্যেকটি দেশ আবার উন্নত পুঁজিবাদী দেশগুলি তারা কিভাবে করছে সেখান থেকে শিক্ষা নেওয়া। এবার মাঝিতে এইদিকেও নেই ওদিকে নেই, তৃতীয় দুনিয়ার দেশগুলি, অন্যান্য দেশগুলি কি করে ব্যবস্থা নিচ্ছে তার থেকে শিক্ষা নিয়ে এসে তিনি সেটা প্রয়োগ করার চেষ্টা করেন। সেটা হচ্ছে সংগঠনে, রাজনীতিতে, আবার সরকারে তিনি যে জায়গায় যে দপ্তরে কাজ করেছেন তার দৃষ্টিটা ছিল সেইভাবে বেশিরভাগ মানুষকে জড়ো করে কোন পদক্ষেপটা, কোন কাজটা করলে বেশিরভাগ মানুষ উপকৃত হবে। কিছু লোক, বেশিরভাগ মানুষ উপকৃত হওয়া মানে কিছু লোক ক্ষুব্ধ হবে, এটা বুঝে রাখুন। একটা কথা বলেছিল আমাদের কথা, রেভলিউশনারি প্রসেস এগোয় সবসময় গিভিং রাইটস টু দ্য কাউন্টার রেভলিউশন। সবসময় কোনো আপনি অগ্রগতি ঘটলেই তার একটা বিরোধী শক্তি। আমি পাইনি, কিছু লোক তো পাইনি, কিছু লোক, সবাই কি শিক্ষা পায়? এই যে বামফ্রন্ট এসে এই শিক্ষার হার, এই যে আগে 47 সালে স্বাধীনতা, 50 সালের সংবিধান, তার সংবিধানে 45 নম্বর ধারা লেখা ছিল যে 14 বছরের মধ্যে অবৈতনিক শিক্ষা চালু করতে হবে। 14 বছর পর্যন্ত ছেলে মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করতে হবে 10 বছর। তাহলে 60 সালের মধ্যে, তাহলে 60-এ হয়নি, 67-তে নির্বাচন হলো হয়নি, 72-এ নির্বাচন হলো হয়নি, 77-এ নির্বাচনে জ্যোতি বোস মুখ্যমন্ত্রী হওয়ার পর, পার্থ দে, শম্ভু ঘোষ শিক্ষামন্ত্রী, উচ্চ শিক্ষামন্ত্রী হওয়ার পর, বুদ্ধদেব ভট্টাচার্য তথ্যমন্ত্রী হওয়ার পর আপনি 1 লাফে 8ম, 10ম, 12 শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা। এইগুলি কোথায়? এই জায়গায় কিন্তু বুঝতে হবে, এইগুলিকে নস্যাৎ করে দেওয়া। তাহলে আপনি যে আপনি বললেন যে কেন আমি বললাম কায়েমি স্বার্থ, কেন বললাম বিদেশি, এই বিদেশিরা চায় না আমি আত্মনির্ভর, আমার দেশে আত্মনির্ভর। এই আত্মনির্ভর তো নরেন্দ্র মোদী অনেক প্রদান দিল, কিন্তু কিছু হলো? প্রশ্নটা এখানেই হচ্ছে, এইখানে এই রাজ্যে আত্মনির্ভরতার পথ দেখিয়েছে, এই পথটা কেন দেখানো? আর এরা যত থাকবে তাহলে দেশি বিদেশি সমস্ত কাহিনী ছাত্ররা দেখলো যে এই সরকারকে পতন করা যাবে। তার জন্য ওই যে 2000 সালের 27শে জুলাই ওই যেই সুৎখোর মহাজন, জমিদার, যোদ্ধার, তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল, তারা কিছু লেজেল বাহিনী গিয়ে আক্রমণ করছিল, আক্রমণ হলে প্রতিহত হয়েছে, প্রতিহতের 2 পক্ষের লোক মারা গেছে। তারপরে ওখানে ডেভিড ম্যালফোর্ড তখন আমেরিকান রাষ্ট্রদূত ছিল, ও 27শে জুলাইয়ের পর ওখানে চলে গেল। নাম নেই, একজন বিদেশি কূটনীতিবিদ সরাসরি ওখানে যেতে পারে না। জ্যোতি বসু তখনও মুখ্যমন্ত্রী, 2000 সালের 27শে জুলাই। খেয়াল রাখবেন, এই ডেটটা নোট করুন। আমি আমার যারা শুনছেন তাদেরও বলছি, 2000 সালের 27শে জুলাইয়ের পর যখন ডেভিড ম্যালফোর্ড এখানে চলে গেল জ্যোতিবাবু, তখন দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন অটল বিহারী বাজপেয়ী, তাকে চিঠি লিখলেন যে একটা বিদেশি কূটনীতি একটা রাজ্যের অভ্যন্তরের একটা আভ্যন্তরীণ পরিস্থিতিতে কি করে হস্তক্ষেপ করতে পারে। তখন অজিত পাজা ওদেরকে সমর্থন করলো, কেন্দ্রীয় মন্ত্রী ছিল, সমর্থন করলো, মমতা ব্যানার্জি সমর্থন করলো। জ্যোতিবাবু গর্জে ওঠার পর অটল বিহারী বাজপেয়ী বললেন না, এটা পারেন। অটল বিহারী বাজপেয়ী তো তিনি বলছেন, পরে তিনি বললেন এটা পারে না। তারপরে উনি 2007 সালে ব্রিগেডের সমাবেশে বলেছিলেন, 2006 সালে ব্রিগেডের সমাবেশে বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন যে আরেকবার যদি এই মার্কিন সাম্রাজ্যবাদের শক্তি
তারা এখানে হস্তক্ষেপ করতে তাদেরকে উচিত শিক্ষা দেবে। তখন থেকে ওরা টার্গেট করলো উচিত শিক্ষা দেবে। ওরা দেখলো ওরা তখন এই সরকারের পতন ঘটাবার জন্য এই গুটি সাজাতে শুরু করে। এই বিদেশি বললাম এই কারণে, বিদেশিরা বললেন না, যেমন হিলারি ক্লিন্টন সরাসরি এসে মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন অন্য মন্ত্রীদের বাইরে রেখে তখনও নন্দনে যায়নি, ছিল আর নবান্নে যায়নি, ছিল মহাতরণে। মহাতরণে অন্য মন্ত্রীদের বের করে লাল কার্পেট দিয়ে হিলারি ক্লিন্টন কি করে টাইটাসে ঢুকে দেন। তাহলে যদি বিদেশি শক্তির যদি হস্তক্ষেপ না থাকে, আজকে দেখেন না সরিয়ে শেখ হাসিনা বলছে যে ওখানে যে পতন ঘটছে, কারা পতন ঘটাচ্ছে, কে এর পেছনে আছে, এইগুলি বস্তুগুলি হচ্ছে এক একটার সাথে এক একটা যুক্ত। সুতরাং আমরা এই যে প্রক্রিয়ার মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য সরকারে বলুন, আন্দোলনে বলুন, সংগ্রামে বলুন, সংগঠনে বলুন, তিনি যে মানুষের স্বার্থে, বেশিরভাগ মানুষের স্বার্থে কাজ করেছেন। যারা কায়েমি স্বার্থবাদী তাদের হাতে ঘা লেগেছে, যারা হাতে ঘা লেগেছে তারা নানা রকমের ফন্দি ফিকির খুঁজেছে। এই ফন্দি ফিকিরের জন্যই আপনি বলুন সিঙ্গুরের কাজ ব্যাহত করেছে। ওনার স্বপ্নটা, ওনার স্বপ্ন ধূলিসাৎ করেছে, শুধু আমাদের যৌবনের স্বপ্ন ধূলিসাৎ করেছে বেকারদের। আজকে সবাই উপলব্ধি করছে। একটু আগে আমার সকালে ফোন করেছিলেন সিঙ্গুর থেকে, ওরা আমাদের ধ্বংস করে দিল। এমনি নন্দীগ্রামকে ঘিরে তাই করেছে। এইখানে আমি কি বলবো না যে উনি তো জানেন, আপনারা জানেন আপনাদের অনেক কিছু শক্তির বিরুদ্ধে লড়তে হবে। আপনাদের বিদেশি শক্তি যেমন আছেন, এটা আপনাদেরই পরিষ্কার, এবং অন্তর্দেশীয় শক্তি তো আছে, যে দক্ষিণপন্থীদের কথা আপনারা বারবার বলেন। আমি টেলিওর কথাটা বলছি সেই জায়গা থেকে যে এত সমর্থন পাওয়ার পর ওই সময় দাঁড়িয়ে উনি কি প্রশাসক, আমি প্রশাসক হিসাবে ধরুন প্রশাসককে কতগুলি সংবিধানের অনেকে বলেন, আমি বলি যে এটা যদি জ্যোতি বসু হতো তারা বলতে পারেন জ্যোতি বসু থাকলে প্রশাসনের কতগুলি নিয়ম থাকে। সংবিধানের নামে মন্ত্রযুক্তি শপথ নিতে হয়। সুতরাং কেন্দ্র, রাজ্য, আমলাদের সরকার মানে এই সিস্টেমের সরকার মানে সইটা, চেকের সইটা কিন্তু করবে আমলা। তাকে টাকা দিলে সে টাকাটা আনতে হবে, মুখ্যমন্ত্রীর টাকাটা চেকটা সই করবে আমলা, মুখ্যমন্ত্রী সই করতে হবে বা মন্ত্রিসভার সদস্য সই। যেই নেবে সরকারি কর্মী থেকে আরম্ভ করে যাই অর্থ নেবে সেটা করবে প্রশাসন। এই কথাটা একটু খেয়াল রাখতে হবে। এই নির্বাচিত বলি, আমরা যে বলি যে তিনটে স্তম্ভ, চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম, জুডিশিয়ারি, লেজিসলেচার, এক্সিকিউটিভ। লেজিসলেচার হচ্ছে নির্বাচিত প্রতিনিধিরা, বিধানসভা হোক, লোকসভা হোক, নির্বাচিত। জুডিশিয়ারি বিচারপতি, আর এক্সিকিউটিভ হচ্ছে প্রশাসক, IAS, IT, তারপরে হচ্ছে WTS। এই তিনটের সমন্বয় করে সরকার চলে। একটার থেকে আরেকটা না, তিনটের সমন্বয় থাকলে ঠিক আছে। আর তিনটের মধ্যে নন কোঅপারেশন যদি একটা আরেকটাকে অতিক্রম করতে চায় তাহলে বিরোধ করে। এই দেখে যে বুদ্ধদেব ভট্টাচার্য পলিসি নিয়েছে, আপনি তখনকার আমলারা কি বলতে পারেন। এবার আমলাদের তারা তো সই করবে, পলিসি নীতি জানে যে বামফ্রন্ট, পলিসি নীতি মন্ত্রিসভা, কার্যকরী কে করবে। দেখলেন কালকে মুখ্যমন্ত্রী কি করলেন, আগের দিন ট্রান্সফার করে দিল কতগুলি অধ্যাপককে। মুখ্যমন্ত্রী কালকে যখন এটাকে আবার ফেরত দিতে বলতে পারলে আমার জানা ছিল, তার মানে একটা গ্যাপ হয়েছে। আবার নারায়ণ স্বরূপ নিগমকে দিয়ে উনি বললেন না, এটা এখন আপাতত স্থগিত, এটা রুটিন হচ্ছিল আপাতত। তাহলে প্রশ্নটা কি হচ্ছে, তাহলে কথাটা কে মুখ্যমন্ত্রী বলছেন আমি জানি না, সই করেছে কি গুরুত্ব। তাহলে গুরুত্বের সব নিয়ন্ত্রিত হয় কোথায়, কথাটা একটু বুঝে রাখতে হবে। তাদের সবার লক্ষ্য যখন সবাইকে টপকে যাচ্ছে, নোমা পুরস্কার কে পাচ্ছে, বামপন্থ। আরে পশ্চিমবাংলায় মোট সম্পত্তি, সারা দেশের সম্পত্তি 3%, উৎপাদন হচ্ছে 20%। চক্ষু চরক দেয়, দেশি বিদেশি সবার, তারা তো মুনাফা কোথায় গেলে মুনাফা পাবে। তার জন্য প্রথম ৭৭ সাল থেকে ৮২ বেশি, তখন ৫০ ছিল, ৮২ থেকে ৮৭ ৫০, তখন বেশি মাথা তুলে দাঁড়াতে পারেনি। তখন পর একটার পর প্রথম আমাদের ছিল মিনিমাম নিডসগুলি ফুলফিল করো, শিক্ষা দাও, জল দাও, পরিস্থিত পানীয় জল দাও,
চাষের অধিকার দাও, অপারেশন বর্গা দাও, এইসব করেছি। এবার আস্তে আস্তে যখন করে এসে জ্যোতি বসু যখন 91 সালের পর নরসিংহ রাওয়ের সরকার এলো, মনমোহন সিং এর সরকার এলো, তারা যখন ওপেন ডোর পলিসি করলো, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, তখন আমরা একটা পাল্টা এখানে ইন্ডাস্ট্রিয়াল পলিসি ঘোষণা করা হলো 93 সালে সেপ্টেম্বর মাসে, যে আমরা পারস্পরিক স্বার্থ রক্ষা করে শিল্পপতিরা আসবে মুনাফা অর্জন করার জন্য, আর আমরা অল্প কাজ দেওয়ার জন্য, ফর মিউচুয়াল ইন্টারেস্ট। কথাটা খেয়াল রাখবেন, এই মিউচুয়াল ইন্টারেস্ট সার্ভ করার জন্য আমরা শিল্পনীতি ঘোষণা করে কাজ শুরু করলাম। যৌথ প্রকল্প করলাম, আমরা চাইলাম ভোট দিয়ে নিজেরা করতে, বললো না, কেন্দ্র রাজ্য হলো না, প্রাইভেট শুরু হলো, হলো না, আলটিমেটলি করা হলো। হলদিয়া পেট্রোল তো হয়েছে, সল্টলেকে তো ইলেকট্রনিক্স হয়েছে, বক্রেশ্বরে তো তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে। আপনি সেই সময় সংবাদ মাধ্যমগুলি ধরুন, আজকে যারা হয়ে পিছিয়ে করছে, প্রত্যেকে বিরোধিতা করেছে, হবে না বলেছে। এমনকি আমাকে, আমি যেমন বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য আমি জঙ্গল জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, 1027 একর জমিতে হয়েছে, এটা 900 একর জমিতে আটকে দিল, 1027 একর। তখন সুনীতি চট্টরাজ ওখানকার লিডার ছিল, উনি বলেছিলেন আমার হাতের তালুতে চুল গজাবে যদি এখানে বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র। সেটা হলো, এত দেরি একজন স্থানীয় নেতা মন্ত্রী ছিলেন, একসময় এমএলএ ছিলেন, তিনি বললেন আমার হাতে তালুতে চুল গজাবে। আমি বলেছিলাম আপনার চুল গজাবে না, কিচ্ছু অসুবিধা হবে না, হবে। বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, সেই তাপ বিদ্যুৎ দিয়ে তো এখন আলোকিত হচ্ছে, শিল্প চলছে, কারখানা চলছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে। সল্টলেকে ইলেকট্রনিক্স করতে দিচ্ছিল না, এটা বর্ডারের সীমানার নিকটে।